আসসালামু আলাইকুম। অবিনা বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। টেন্ডার জটিলতায় ৩১ লাখেরও বেশি প্রাইমারি শিক্ষার্থীর দুপুরের খাবার পাওয়া নিয়ে অনিশ্চয়তা। সেপ্টেম্বর থেকে শুরু হবে কার্যক্রম, বলছেন সংশ্লিষ্টরা। দখল লুটপাটে ব্যস্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জামাত আমিরের। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার তাগিদ। জুলাই পদযাত্রায় নির্বাচনের প্রস্তুতি এনসিপি নেতাদের। পছন্দের প্রতীক শাপলা হাতে জনসংযোগ। পরিবেশ সুরক্ষায় গ্রিন শিপইয়ার্ড করেও বাধা কাটেনি জাহাজ ভাঙা শিল্পের। চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহায়তা কামনা সংশ্লিষ্টদের। এবং বর্ষাকাল আসতেই বেড়েছে চাহিদা। নৌকা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কারিগররা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টেন্ডার জটিলতায় ৮ বিভাগের ১৫০ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখেরও বেশি শিশু শিক্ষার্থীর মিড ডে মিল বা দুপুরের খাবার পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ কারণে আগামী সেপ্টেম্বর মাস থেকে এই কার্যক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। ফলে দুপুরের খাবার পেতে শিক্ষার্থীদের অপেক্ষা আরও প্রায় ২ মাস বাড়ল। জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ৬২ জেলার ১৫০ উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১,৩০,০০০ শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধাভোগী হবে। প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি সফল হলে সারা দেশের স্কুলগুলোয় মিড ডে মিল চালু করা হবে। প্রকল্পে মোট বরাদ্দ রাখা হয়েছে ৫,৪৫২ কোটি টাকার বেশি। বাংলাদেশ জামায়াত ইসলামী যেন তেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আর তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকাল ৭:৩০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে, সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক দল এখন দখল ও লুটপাটে ব্যস্ত। দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জনগণই তাদের সামলে দেবে। ফেনীতে রোকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক ৪টি পথসভায় অংশ নেন তিনি। আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে দিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর লুটপাট আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। যে কোনো মূল্যে সীমান্তে হত্যা ও পুশিট বন্ধ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার ৪র্থ দিনে ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা। পরে দিনাজপুর পথ শহরে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। দিনাজপুর থেকে এমদাদুল হকের ক্যামেরায় মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনে ঠাকুরগাঁও শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার নামাজের পর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পথ সমাবেশে অংশ নেন এনসিপি নেতারা। স্লোগানে মিছিলে বরণ করে নেন নাহিদ হাসনাত সার্জিসদের। পছন্দের প্রতীক শাপলা হাতে দেখা গেল তাদের। বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে এনসিপি। যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত। এ সময় শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয়, এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে
54 বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। এরপর দিনাজপুরের বিখ্যাত গোরে শহীদ বড় ময়দান থেকে পদযাত্রা শুরু করে তা শেষ হয় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে। বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে, বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতির আহ্বান জানান এনসিপির নেতারা। দিনাজপুরের মধ্য দিয়ে রংপুর বিভাগের যাত্রা শেষ করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এভাবেই আরো 7টি বিভাগ সহ মোট 64 জেলা চষে বেড়াবে দলটির নেতাকর্মীরা। তাই তো এই দলের নেতারা বলছেন এসি রুমে বসে তারা রাজনীতিটা শিখতে চান না, তারা রাজনীতিটা শিখতে চান সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, দিনাজপুর। যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ নেতৃবৃন্দ শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় নির্যাতিত নারী শিশুদের পাশে আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র মানুষ, ন্যায় বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এতে আমরা খুবই খুশি। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে অ্যাসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই অ্যাসিডে রিপা, তার 3য় শ্রেণী পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরের শরীর বেশি দগ্ধ হয়। এ ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা করেছেন আহতের পিতা জামাত হোসেন। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 100 কোটি টাকার বেশি ব্যয় করে গ্রিন শিপইয়ার্ড করার পরও পরিবেশ অধিদপ্তরের খাতায় এখনও লাল ক্যাটাগরিতে দেশের জাহাজ ভাঙা শিল্প। পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান হংকং কনভেনশন সনদ অর্জন করলেও এই শিল্পের সমস্যা এখনও কাটেনি। এসব কারণে দেশি বিদেশি বিনিয়োগ সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে 60-এর দশকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা এই শিল্প। জাহাজ ভাঙা শিল্পের চ্যালেঞ্জ দূর করতে সরকারের সহায়তা চাইলেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। হংকং কনভেনশন নীতিমালা অনুযায়ী এবছর জুনের মধ্যে সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা শতাধিক শিপইয়ার্ড পরিবেশ বান্ধব করার বাধ্যবাধকতা ছিল। সময় পেরিয়ে গেলেও নীতিমালা অনুযায়ী পরিবেশ বান্ধব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে হাতে গোনা কয়েকটি ইয়ার্ড। আর যারা হংকং কনভেনশন নীতিমালায় নিজেদের নাম যোগ করতে যাচ্ছেন তাদের সংখ্যাও খুবই নগণ্য। তবে 2020 সালে দেশের প্রথম হংকং কনভেনশন সনদ অর্জন করা পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ বিশ্বের নামিদামি কোম্পানির পুরাতন জাহাজ বিভাজন করছে সফলতার সাথে। সম্প্রতি সীতাকুণ্ডে ইয়ার্ড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা, জানান সহযোগিতা অব্যাহত রাখার। We expect the Bangladesh green yard will be better and to the effect market more and more. Japan is committed to support Bangladesh's effort, especially PHP. I'm sure that PHP is a leading company in this field. গ্রিন শিপইয়ার্ড গড়ার নেতৃত্ব দেয়া পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং সংশ্লিষ্টরা এই শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে সরকারের সহায়তা কামনা করেন। যখন আমরা গ্রিন হয়ে গেলাম 100 কোটি 150 কোটি টাকা ইনভেস্ট করে, পরিবেশ মন্ত্রণালয় এখনো আমাদেরকে রেড ক্যাটাগরিতে রেখেছে।
এখন যখন আমরা রেড ক্যাটাগরিতে আছি, বিদেশি ডোনাররা আমাদেরকে টাকা দিতে চায়, কিন্তু যখনই শুনে যে পরিবেশ মন্ত্রণালয় আমাদেরকে রেড ক্যাটাগরিতে, তখন আর বিদেশি ডোনাররা আসতে চায় না। পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, ওনাদেরকে বলেছি আসতে দেখতে আমরা কি কাজ করেছি, যাতে একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজ ও ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশে লোহার চাহিদা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। একই সাথে হংকং কনভেনশন অনুযায়ী মানে পৌঁছাতে না পারা ইয়ার্ডগুলোর ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। এতে জাহাজ ভাঙা শিল্পে বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্রাম বাংলার নদী বিলে চলাচলের অন্যতম বাহন নৌকা। বর্ষাকাল আসতেই চাহিদা বেড়েছে নৌকার। মাদারীপুরে কারিগররা নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শহরের কাঠপট্টি, সাত সমাজ, পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে নৌকা বানানোর কর্মযজ্ঞ। তবে কাঠসহ প্রয়োজনীয় উপকরণের দাম চড়া হয় দেখা দিয়েছে ক্রেতা সংকট। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাপদাদার পেশা, চলছে নৌকা তৈরির ধুম। এভাবেই ৩০ বছর ধরে নৌকা তৈরি করে আসছেন মোহাম্মদ আলী ঘরামি। বর্ষা মৌসুমে নদী, খালবিল, হাওর বাওরে পানি বেড়ে গেলে নৌকার চাহিদা যায় বেড়ে। দিনরাত হাতুড়ি বাটালের ঠুকঠুক ধ্বনিতে মুখর মাদারীপুরের নৌকার কারিগররা। তবে লোহা, পাতাম, কাঠের দাম বেশি হওয়ায় বিক্রি গেছে কমে। আমার পেশা এটা, আমার দাদাই করে গেছে এই কাজ, বাবাই করে গেছে এই কাজ, আমি ছোটকাল থেকে এই কাজই করি। আর কোনো কাজ জানি না বা করি না, লেখাপড়া শিখিনি। বৈশাখ মাস থেকে বেচা হয়, আষাঢ় শ্রাবণ মাস চলে। প্রতিদিন আমরা একটা করে নৌকা ডেলিভারি দিতে পারি। এতে আমাদের খরচ বাবদ ৬,০০০ টাকার মতো খরচ যায়, ৭,০০০ ৭,০০০ টাকা বিক্রি হয়। দৈনিক একটা বানানো যায়, একজন হেল্পার, একজন মিস্ত্রি মিল্লা, আর ৩ জনে মিল্লা 2টা বানানো যায়। জিনিসপত্রের দাম হইলো বেশি, যেরকম আগে যে ৩০০ টাকা বানাইতে মানে ১৫ টাকা মজুরি পাই। জেলেদের কাছে নৌকার চাহিদা থাকে সবসময়। তবে বর্ষাকালে নিচু এলাকার মানুষেরও চলাচলের জন্য একমাত্র বাহন এই নৌকা। শরীয়তপুর, টেকেরহাট, শেখপুর, শিবচর সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে নৌকা কিনতে। ২,০০০ নৌকা বেচা কিনা হয় বর্ষাকালে। আমিও কয়েকটা নৌকা দেখছি, দামে দামে বললে আমি একটা নিয়ে যাব। নৌকা তৈরির সরঞ্জামের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি কারিগরদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দক্ষিণ মধ্যাঞ্চলে শুক্রবার হঠাৎ বন্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নদীর কাছে গ্রীষ্মকালের একটি ক্যাম্পে থাকা ২৩ জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর বন্যার জরুরি সতর্কতা জারি করেছে। সান অ্যান্টনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত এই এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে এই বন্যা হয়েছে। এবারে খেলার খবর। ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখে চলেছে ব্রাজিলের দল ফ্লুমিনেন্স। গতরাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে তারা। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে ৪০ মিনিটে আল হিলালের ডিফেন্ডারদের ভুলে ম্যাথিউস মার্টিনেল্লির গোলে এগিয়ে যায় ব্রাজিলের দলটি। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টিও পেয়ে যায় আল হিলাল, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেই পেনাল্টি বাতিল করলে তখন সমতা ফেরানো হয়নি সৌদি আরবের দলটির। অবশেষে খেলার ৫১ মিনিটে মার্কাস লিওনার্দোর গোলে ম্যাচে সমতায় ফেরায় আল হিলাল, কিন্তু হাল ছাড়েনি ফ্লুমিনেন্স। ৭০ মিনিটে হারকিউলিসের গোলে লিড পায় তারা। এতে দুই ক্লাবের প্রথম সাক্ষাতে আল হিলালের বিপক্ষে স্মরণীয় জয় পায় ব্রাজিলিয়ান দলটি। সেই সঙ্গে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও উঠে যায় ফ্লুমিনেন্স।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের কল্যাণে ইংল্যান্ড ফলো-অন এড়ালেও মোহাম্মদ সিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে বেড়ে হয়েছে 244 রান। 3 উইকেটে 77 রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে 2 বলে 2 উইকেট হারায় ইংল্যান্ড। হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু ষষ্ঠ উইকেটে 303 রানের জুটি গড়ে দাপট দেখান জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত 407 রানে থামে ইংলিশরা। হ্যারি ব্রুক 158 রানে প্যাভিলিয়নে ফিরলেও 184 রানে অপরাজিত থাকেন জেমি স্মিথ। ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ 6টি এবং বাকি 4টি উইকেট তুলে নেন আকাশদীপ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে যশস্বী যশ বলের উইকেট হারিয়ে 64 রান তোলে ভারত। দিন শেষে 28 রানে রাহুল ও 7 রানে করুণ নায়ার অপরাজিত আছেন। সিরিজ বাঁচানোর লক্ষ্যে বিকেলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে 77 রানে হেরে ইতোমধ্যেই 1-0 পিছিয়ে আছে টাইগাররা। আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো পেছনে ফেলে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। তবে দু দলের 58 বারের মোকাবেলায় জয়ের পাল্লাটা ঝুঁকে আছে শ্রীলঙ্কার দিকে। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের হাতের নাগালে পেলেও জয়টা হাত ফসকে বের হয়ে যায়। বোলিং ফিল্ডিং দারুণ করলেও ব্যাটিংয়ের শুরুর সাফল্য শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। সেই পরাজয়ে ব্যাকফুটে এখন বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান তামিম জানান, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা 3টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে ওয়ানডে সিরিজে সমতা আনতে চান তারা। যেহেতু 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে আরো 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। এশিয়া কাপ ছাপিয়ে বাংলাদেশ নারী দলের লক্ষ্য এখন বিশ্বকাপে খেলা। মিয়ানমারে অনুশীলন শেষে জানালেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমনই আত্মবিশ্বাসী তিনি। 1 ম্যাচ হাতে রেখে এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ায় নির্ভর বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এবার এশিয়া কাপে শীর্ষ 8-এ থাকতে পারলে নানা হিসেবের মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশ নারীদের। ইয়াঙ্গনে সন্ধ্যা 6:30টায় তুর্কমেনিস্তানের ম্যাচের আগে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথাই বললেন আফিদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টেন্ডার জটিলতায় 31 লাখেরও বেশি প্রাইমারি শিক্ষার্থীর দুপুরের খাবার পাওয়া নিয়ে অনিশ্চয়তা। সেপ্টেম্বর থেকে শুরু হবে কার্যক্রম, বলছেন সংশ্লিষ্টরা। দখল ও লুটপাটে ব্যস্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জামাত আমিরের। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার তাগিদ। জুলাই পদযাত্রায় নির্বাচনের প্রস্তুতি এনসিপি নেতাদের। পছন্দের প্রতীক শাপলা হাতে জনসংযোগ। পরিবেশ সুরক্ষায় গ্রিন শিপইয়ার্ড করেও বাধা কাটেনি জাহাজ ভাঙা শিল্পের। চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহায়তা কামনা সংশ্লিষ্টদের। এবং বর্ষাকাল আসতেই বেড়েছে চাহিদা। নৌকা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কারিগররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।